আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এর আলোকে কিছু অঙ্ক করাবো। তো প্রথমে আমরা জেনে নিই বাস্তব সংখ্যা কি। বাস্তব সংখ্যা সম্বন্ধে 90টা ধারণা পেয়েছো। আমি আবার এটা পুনরাবৃত্তি করছি। তো যে কোনো অধ্যায়েরই যে অধ্যায় নিয়ে আলোচনা, সেটা সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। তো তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করা হলে তোমরা কিছু বলতে পারো না। বাস্তব সংখ্যার অধ্যায়, অথচ বাস্তব সংখ্যা কি জিজ্ঞাসা করলে কোনো অ্যান্সার দিতে পারো না, ভাইভা করে দেখা যায়। জরুরি সংখ্যা কি, জরুরি সংখ্যা কি, এটা বলতে পারো না। তো এগুলো সম্পর্কে একটু ধারণা থাকা প্রয়োজন। একটা অধ্যায় সম্পর্কে তুমি কিছু জানলা না, শুধু অঙ্ক করছো, তো এটা কেমন দেখায়? তো এটা তোমাদের জ্ঞানমূলক আকারেও থাকতে পারে, অথবা ভাইভাতে জিজ্ঞাসা করা হতে পারে বাস্তব সংখ্যা কি। তো বাস্তব সংখ্যা কোনো বাস্তব সংখ্যা হলো একটি মান যা একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা বরাবর একটি পরিমাণ নির্দেশ করে। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা ও শূন্য সবই বাস্তব সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকে বাস্তব সংখ্যা বলে। আর বাস্তব সংখ্যার সেটকে ক্যাপিটাল আর দ্বারা সূচিত করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বিষয়টি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো আমি আবার বিষয়টি অর্থাৎ সংজ্ঞাটি আলোচনা করছি। বাস্তব সংখ্যা হলো একটি মান, কোনো বাস্তব সংখ্যা হলো একটি মান যা একটি অসীম দৈর্ঘ্য বিশিষ্ট সরলরেখা বরাবর একটি পরিমাণ নির্দেশ করে। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য সবই বাস্তব সংখ্যা। অর্থাৎ যে সকল সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় তাকেই বাস্তব সংখ্যা বলে। আর বাস্তব সংখ্যার সেটকে ক্যাপিটাল আর দ্বারা সূচিত করা হয়। তো বাস্তব সংখ্যা দুই ধরনের, রেশনাল এবং ইরেশনাল, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যাগুলো কি? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আর যেসব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তো যেমন 0.4 একটা মূলদ সংখ্যা, কারণ এটাকে আমরা দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করতে পারি। যেমন আবার √3 এটা সমান হলো 1.732। এটা কোনো নির্দিষ্ট মান নির্দেশ করে না, কাজে এটা আমরা দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করতে পারবো না। এ কারণে এটা অমূলদ সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা হলো মূলদ, একটা অমূলদ। মূলদ সংখ্যা কি? যেসব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করা যায়। 0.4কে আমরা 4/10 লিখতে পারি। 4 একটা পূর্ণ সংখ্যা, 10 একটা পূর্ণ সংখ্যা, ভাগফলরূপে প্রকাশ করা হচ্ছে, তাহলে এটা মূলদ সংখ্যা। এটাকে আমরা শর্ট করে লিখতে পারি 2 দ্বারা ভাগ করলে 2/5, তাহলে এখানে 2 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, তাহলে দুটি সংখ্যার ভাগফলরূপে প্রকাশ হয়ে গেল। এটা মূলদ সংখ্যা। আর এটাকে দুটো পূর্ণ সংখ্যার ভাগফলরূপে প্রকাশ করা সম্ভব না, এই কারণে এটা অমূলদ সংখ্যা। এবং এটা যে অমূলদ সংখ্যা, এটা আমি প্রমাণ করে দেখাবো তোমাদের। √3 একটি অমূলদ সংখ্যা, এটাই এখন আমি প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। প্রশ্ন হলো √3 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। তো প্রমাণ:
প্রশ্নমালা 1। তো আমরা 1 কে স্কয়ার করে পাই 1, 2 কে স্কয়ার পাই √3 স্কয়ার করে পাই 3, 3 স্কয়ার করে পাই 9। অর্থাৎ √3 পূর্ণ সংখ্যা নয়, কারণ এটা একটা ভগ্নাংশ এবং একটা মূলত এবং অমূলত কিনা সেটা আমরা টেস্ট করব। তাহলে এখানে দেখো, এটা যদি মূলত প্রমাণ করবো, তাহলে বাস্তব সংখ্যা দুই ধরনের, মূলত এবং অমূলত। আমরা এটা চেষ্টা করব মূলত হয় কিনা। যদি মূলত না হয় তাহলে আমরা বলতে পারবো এটা অমূলত সংখ্যা। মূলত অমূলতের জন্য আলাদা কোনো কাজ করতে হবে না, আমরা চেষ্টা করবো এটা মূলত করা যায় কিনা। দেখো, যদি মূলত হয় তবে ধরি যেখানে যেখানে আমরা যদি এটা √3 মূলক হয় তবে দুটো পূর্ণ সংখ্যার ভাগফলের প্রকাশ করা যাবে। সেই হিসেবে আমরা একটা √3 সমান p/2, তাহলে p একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর pq-টা এখানে বলা হচ্ছে pq হচ্ছে সমমৌলিক এবং q greater than 1, q এর মানটা 1 এর চেয়ে বড়, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে 1 হতে পারি 1 নংকে বর্গ করে পাই 3 সমান t²/q², তাহলে 3q সমান t²/q, এভাবে লেখা যায়। তো এখানে এখানে 3 একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে দুটো পূর্ণ সংখ্যা গুণফল পূর্ণ সংখ্যা আসতেছে। এখানে p একটা পূর্ণ সংখ্যা, q একটা পূর্ণ সংখ্যা, তাহলে এদের মধ্যে কমন উৎপাদক না থাকায় এরা যেহেতু সমমৌলিকের মধ্যে কি মৌলিক সংখ্যার, তো এখানে সমমৌলিক যেহেতু এরা কমন উৎপাদক নাই, অর্থাৎ কোন সংখ্যাতে ভাগ করলে এটা বিভাজ্য হবে না কোনটাই, এই কারণে সমমৌলিক এটা। তাহলে এটা সবসময় এটা ভগ্নাংশ, তাহলে এটা হলো পূর্ণ সংখ্যা, এটা হলো ভগ্নাংশ, তাহলে এটা সমান হতে পারে না। তাহলে আমরা এখানে একটা প্রস্তাব রাখছিলাম, সেই প্রস্তাবটা এখানে বিরোধিতা করছে, অর্থাৎ এটা সমর্থন করছে না এখানে এসে। তাহলে এটা যদি সমর্থন না করে তাহলে এটা ঠিক নয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে সে কথাগুলি লিখতে হবে যে এখানে ত্রাইস্কু স্পষ্টতই পূর্ণ সংখ্যা, কিন্তু p² ও q এর মধ্যে সাধারণ উৎপাদক না থাকায় এটা পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ এটা পূর্ণ সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই, তাহলে এটা ভগ্নাংশ। এই কারণে ত্রাইস্কু p² এর সমান হতে পারে না। আর যদি না হয় তাহলে √3q p/2 এর সমান হবে না। সুতরাং √3 মূলত নয়, অমূলত সংখ্যা, এই কথাগুলো এখন লিখতে হবে। এখানে q স্পষ্টতই পূর্ণ সংখ্যা, কিন্তু p² এবং q এর মধ্যে সাধারণ উৎপাদক
না থাকায় স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় বা পূর্ণ সংখ্যা হতে পারে না। সুতরাং স্কয়ার বাই কিউ প্লাস কিউ এর সমান হতে পারে না। তাহলে লিখবা অর্থাৎ √3 মূলদ হতে পারে না। অতএব √3 একটি অমূলদ সংখ্যা। তোমরা এটা 9 টেনেও শিখছো √2 √3 অমূলদ সংখ্যা প্রমাণ করা, হয়তো অন্যভাবে করছো, সেটা করলেও হবে, সমস্যা নেই। তো এই কথাগুলো লিখবা। তবে √3 অমূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমরা চেষ্টা করবো মূলদ হয় কিনা। দেখলাম এটা মূলদ হচ্ছে না, তাহলে সুতরাং আমরা বলতে পারি এটা অমূলদ সংখ্যা। এখন দেখাবো আরেকটা প্রমাণ দেখাবো আমি। দেখো এগুলো পরীক্ষাতে থাকে। a plus b modulus less than equal প্রমাণ করো যে এত, যেখানে যেখানে a b belongs to r, অর্থাৎ a b বাস্তব সংখ্যা। এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, এই প্রমাণটা লক্ষ্য করো। প্রথমে আমরা রাইট সাইডে কি আছে এটাকে বর্গ করব। তাহলে কি পাবো দেখো, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। মড a কে বা মডুলাস a কে মনে করো, মডুলাস b কে b মনে করো। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা লেখা যায়। এখন এখান থেকে ক্যালকুলেশন লক্ষ্য করো, এটা লেখা যাবে a স্কয়ার 2ab b স্কয়ার। এখানে সেন্সটা লক্ষ্য করো, এখানে মডুলাস a স্কয়ার ছিল, সেখানে আমি স্কয়ার লিখছি। অর্থাৎ মডুলাস a বোঝাতে কি বোঝায়, যে এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তাহলে ধনাত্মক ঋণাত্মক যেটাই হোক, স্কয়ার করলে কি হবে, ধনাত্মক হবে। আবার এখানে যদি নরমালি আমরা এর মান ধনাত্মক ঋণাত্মক বসাই, তাকে স্কয়ার করলেও কি হবে, ধনাত্মক হবে। এর মান যদি আমরা 2 মনে করি তাহলে 4 হচ্ছে, -2 মনে করি তাতেও 4 হচ্ছে। এখানেও দেখো একে যদি 2 হয় তাহলে মডুলাস a মানে 2, 2 কে স্কয়ার করলে 2 হবে। আবার -2 মডুলাস করলে 2 হবে, সেটা স্কয়ার করলে 4 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখলাম। আর এখানে দেখো মডুলাস a ছিল, মডুলাস b গুণ হিসেবে ছিল। আমি এখানে মডুলাস a b টা ভিতরে b এখানে নিয়ে মডুলাস করছি। তাহলে এটাতেও দেখো সমস্যা হবে না, দুটো ক্ষেত্রে একই। এখানে -2 এটা 2 মনে করো, এটাকে -2 বিটাকে 3 মনে করো। তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাতে কি আসতেছে, মডুলাস গুলো দুটোই ধনাত্মক হচ্ছে। আর এখানে -2 3 কে যদি গুণ করো -6 হচ্ছে, -6 কে যদি মডুলাস করো তাহলে 6 হচ্ছে। তাহলে আমরা যেভাবে চিন্তা করি, দুটোই পজিটিভ দুটোই নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ যদি চিন্তা করি, সব ক্ষেত্রেই দেখা যাবে যে পজিটিভ মান আসতেছে মডুলাস। তাহলে এটা আমরা শর্তে লিখবো এখন পাশে। কি কারণে হলো এটা, যেহেতু লিখবো a স্কয়ার সমান a স্কয়ার এবং
মড এ বি ইকুয়াল, এই কারণে আমরা এটা সমান বলতে পারলাম। এখন এখানে লক্ষ্য করো, এখানে আমি একটা চেঞ্জ করলাম, মডুলাস এ বি এটা তো সবসময় ধনাত্মক, এ বি মান আমরা যাই বসাই, দুটাই ধনাত্মক দুটাই ঋণাত্মক, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, যে বেশি সবসময় এটা ধনাত্মক হবে। কিন্তু এখানে নর্মালি এ বি যদি গুণ করি দুটা বাস্তব সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস নেই, তাহলে এটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। তাহলে যখন ধনাত্মক হয়ে যাবে তখন দুটা সমান হয়ে যাবে, দুটা সমান হবে। আর যদি এটা ঋণাত্মক হয় এটা ধনাত্মক হয় তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে। তো এটা এটা সমান আছে, এটা এটা সমান আছে, এইটুকু ভেরি করবে, এইটুকুর জন্য চেঞ্জ আসবে। তাহলে এটা কি হবে, এটা ছোট এবং এর সমান হতে পারে, কিন্তু এটা সবসময় এটা বড় হবে, সমান হতে পারে, কিন্তু ধনাত্মক হলে বড় হবে আর এটা ঋণাত্মক হলে ছোট হয়ে যাচ্ছে, তার জন্য এটা লেখা যাবে। এখন এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারবো। এখন এটা ঠিক এই রুল অনুযায়ী এটা আমরা লিখতে পারি, a প্লাস বিটাকে যদি a মনে করি আমরা, সেই হিসেবে এটা মডুলাস দিয়ে লিখতে পারি যে a প্লাস বি, মডুলাস লিখে স্কয়ার দিতে পারি, একই কথা। a প্লাস বির মান যাই হোক স্কয়ার করলে পজিটিভ হবে, আবার a প্লাস বি যোগ করে এর বি যোগ করে যদি মডুলাস করে স্কয়ার করি তাহলে পজিটিভ মানই আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, এখন এটাই ঘুরে লিখবো যে উভয় পাশে আমরা রুট করলাম, তাহলে এরকম পাচ্ছি। এখন এখান থেকে চেঞ্জ করে দিব a প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল, এটা লিখতে পারবো। দেখো তো শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটা প্রমাণ আমরা আবার লক্ষ্য করি, দুটা ধনাত্মক সংখ্যা দুটা বাস্তব সংখ্যা যোগ করে মডুলাস করলে যা হবে, আলাদাভাবে যদি আমরা মড করে যোগ করি তাহলে এই মানটা এটা সমান হবে অথবা ছোট হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই প্রমাণটাকে লক্ষ্য করো, এখানে আমরা এখান থেকে প্রমাণ লিখবা, প্রমাণ। তো এখানে রাইট সাইডে কি আছে সেটা আমরা স্কয়ার করে নেব, স্কয়ার করে নিয়ে কি কি নিয়ম মানতে হয় সেগুলো মানার চেষ্টা করব। তাহলে এখানে দেখো, এটা প্রথমে a প্লাস বি স্কয়ার আকারে ভেঙে দেওয়া হলো, তারপর এটা এটা চেঞ্জ করা হলো, এটা চেঞ্জ করা হলো, পাশে আমি সাইড নোট দিয়ে রাখছি, দেখো সহজে বুঝতে পারবা। তারপর এখান থেকে একটা চেঞ্জ আসতেছে, এটা আমি আলোচনা করলাম, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এটা এখন নর্মালি হোল স্কয়ার হচ্ছে, তারপর এটাকে আমরা এই রুল অনুযায়ী কি করতে পারি, মডুলাস স্কয়ার দিতে পারি। তাহলে এটা তোমরা এই প্রমাণ দুটো তোমরা অবশ্যই বাসায় আরেকবার করবে। রুট 3 একটা অমূলক সংখ্যা, রুট 2 একটা অমূলক সংখ্যা, রুট 5 একটা অমূলক সংখ্যা, 7 একটা অমূলক সংখ্যা, এগুলোকে প্রমাণ তোমরা বাসায় আরেকবার করবো। আর এই প্রমাণটা অবশ্যই করবো, এটা পরীক্ষা আসে। এখন আমরা কিছু অঙ্ক করব। দেখো প্রথমে মডুলাসের ব্যবহার দেখো একটু, 2c মডুলাস 2 - 6 minus 1 - 6 minus 9, এটা মডুলাস। আচ্ছা, এটা দেখো এখানে
ভেতরে যে মডুলাস গুলো আছে সেগুলো আমরা কাজ করব। 2 - 6 কত হয়? -4, এখানে হবে -8। প্রথমে আমরা যোগ বিয়োগ করে নিলাম। এখানে -4 এর মডুলাস কি হবে? 4 হবে, এটা 8 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -4, তাহলে এটার মডুলাস আসবে 4। ঋণাত্মক সংখ্যার মডুলাস ধনাত্মক, ধনাত্মক সংখ্যার মডুলাস ধনাত্মক। এরপর দেখো এরপর f নাম্বার 13 প্লাস -1 - 4 -3 -8। এটা দেখো এখানে একটা মডুলাসের কাজ, এখানে একটা মডুলাসের কাজ, এই দুটো ফ্রি আছে। তাহলে এখানে 13, এখানে হবে -5, এখানে হবে 8, -8 এর মডুলাস 8 হবে। এরপর আসো 13, এটা হবে 5, 8, -5 এর মডুলাস 5 +5। তাহলে 13 + 5, এটা আমরা ঘনত্ব গুলো এক জায়গায় করলাম, -11 সমান 7। এটা মডুলাসের ব্যবহার শিখলাম। এরপর আসো অসমতাগুলোকে, মডুলাসগুলোকে কিভাবে অসমতায় নিয়ে আসা যায়। বলছে নিচের অসমতাগুলি পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। পরমান আকারে আছে। তিনের বি এটাতে আছে 2x + 3 < 7। এটা পরমান ব্যতীত প্রকাশ করতে বলছে অসমতাগুলো। তাহলে প্রথমে আমরা একটা চেঞ্জ করব। এটা দেখো, এটা -7 2x + 3 + 7 এই আকারে লিখতে পারবো। অর্থাৎ এরকম <x a, এটা আমরা লিখতে পারি এভাবে, আমরা লিখতে পারি এটা অসমতার সংক্ষেপে। অসমতা থেকে পরমান আকারে এটা লেখা যাবে। তো সেই নিয়মে আমরা এটা করলাম। আর এটাকে আমরা ধনাত্মক একবার ঋণাত্মক ধরেও আমরা এটা x এর মান বের করতে পারি। এভাবে করা যাবে। এটা করলে সরাসরি হয়ে যাবে। এখন এখান থেকে আমরা x ফ্রি করব। তাহলে যেহেতু মাঝখানে x 3 যোগ আছে, তাহলে এটা সবগুলো থেকে আমরা 3 বিয়োগ করে দিলাম। তাহলে বড়টা বড়ই থাকবে, ছোটটা ছোটই থাকবে। 10, এটা 2x, এটা হবে 4। এখন সবগুলোকে 2 দ্বারা ভাগ। পাশে তোমরা লিখে দিতে পারো এটা। এখানে সব উভয় পক্ষে সবগুলো থেকে 3 বিয়োগ করে, আর এখানে সবগুলোকে 2 দ্বারা ভাগ করে আমরা এটা পাচ্ছি। তাহলে এটা পরমান ব্যতীত হয়ে গেল, পরমান ব্যতীত অর্থাৎ অসমতায় প্রকাশ হয়ে গেল এটা। আচ্ছা, এরপর দেখো আচ্ছা, এখান থেকে আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের। পরবর্তী পরে এই ধরনের অঙ্ক আছে। যদি অসমতা থাকে তাহলে তুমি করবে কিভাবে, পরমানে নিয়ে আসবে কিভাবে, এরকম প্রশ্ন আছে। তাহলে এখানে এই অঙ্কটা আমরা দেখি, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা কিভাবে নির্ণয় করব। অসমতা দেওয়া আছে, কিভাবে আমরা পরমানে যাব, এটা এই নিয়মটা খেয়াল করো এখানে। তাহলে এখানে আছে কি -5 4 এরকম আছে। এখান থেকে আমরা যাব এই আকারে। অর্থাৎ প্রশ্নটা এভাবেও হতে পারে যে
পরমাণকে অসমতা প্রকাশ করো এবং অসমতাকে পরমাণে প্রকাশ করে সত্যতা যাচাই করো। এভাবেও প্রশ্ন হতে পারে। দুটা আবার অসমতা করে নিয়ে আবার কিভাবে পরমাণে যাওয়া যায়। তাহলে এখানে দেখো, এখানে একটা কাজ করতে হবে যে রাইট সাইডে কি আছে এবং লেফট সাইডে কি মান আছে বা সংখ্যা আছে, সেটা আমরা বীজগণিতে যোগ করব। কি যোগ করব? বীজগণিতে যোগ করে তারপরে এই আকারে নিয়ে আসার চেষ্টা করবো, যাতে উভয় পাশে আমরা একই ধরনের মান পাই, ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে এখান থেকে এভাবে লেখা যাবে। তাহলে এখানে প্রথমে কি বললাম যে এটা আমরা বীজগণিতে যোগ করব। বীজগণিতে যোগ কি? একই চিহ্ন থাকলে যোগ, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 4 পজিটিভ আর -5 নেগেটিভ। তাহলে এখানে কি পাচ্ছি? বীজগণিত যোগফল কি পাচ্ছি? -1 পাচ্ছি। -1 তাহলে এখানে -1 যদি হয় তাহলে -1 সবগুলোর সাথে আমরা যোগ করতেছি। -1 তাহলে আচ্ছা, প্রথমে আমি এটাকে 2 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে -10 2x 8 এটা পাচ্ছি। তারপরে এখন কত হচ্ছে? 18 হচ্ছে। তাহলে -2 বলে এখানে -1। তাহলে এখন -1 তাহলে এখানে সবগুলো থেকে আমি 1 যোগ করে দিচ্ছি। 2x + 3 যদি দিই, এখানে যেহেতু 2x + 3 আছে, 3 যোগ করব। তাহলে 3 যোগ করলে কত হচ্ছে? 2x + 3 8 + 3 এরকম পাচ্ছি। তো এটার ক্ষেত্রে একটু অবশ্য ভিন্নতা আছে। এটা আসবে না এইভাবে, এটা অন্যভাবে করতে হবে। তো এটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এটা একটু চেঞ্জ আসবে। তো এখন আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, যেটা হলো সি নাম্বার। সি দেখো, এটাতে আছে 1/3x + 1 মডুলাস greater than or equal 5 greater than or equal 5 আছে। এটা এখানে বলা আছে x not equal to -1/3। এই শর্তে এটা অসমতা প্রকাশ করতে হবে। এটা অসমতা প্রকাশ করতে হবে কিভাবে দেখো। তাহলে এখানে আমরা এটা চেঞ্জ করব এভাবে 1/5 3x + 1 একান্তকরণ করা হলো, অর্থাৎ এটাকে এখানে নেওয়া হলো, এটাকে এখানে নিয়ে আসা হলো। এটা যদি আমরা এভাবে লিখি 3x + 1 এভাবে লেখা যাবে। এরপর যদি মূলসূত্রে দিই 3x + 1, এখন এই 1 চেঞ্জ করব, -1 সবগুলো থেকে 1 বিয়োগ করা হলো। তাহলে এখানে পাচ্ছি -6/5 3x -4/5। তাহলে এখন যদি 3 দিয়ে ভাগ করে দিই, তাহলে -6/15 এটা হবে x -4/5।
15। এটা লিখতে পারি যদি 3 দিয়ে ভাগ করে দিই 2/5। এখন এই মানটা -1/3 এর মধ্যে আছে, -2/5 এর চেয়ে বড় এবং -4/15 এর চেয়ে ছোট। এটা আমরা অসমতা পেলাম। তো এখানে এর মধ্যে এই মানটা আছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। এই মান ছাড়া আমাদের অসমতা লিখতে হবে। তাহলে এর থেকে আমরা কি লিখতে পারি দেখো, একটা লিখবো এরকম, অতএব -2/5 x -1/3 এটাকে লেখা যাবে, অথবা -1/3 x -4/15। তাহলে এরকম দুটো অসমতা পাওয়া যাবে। এখানে আবার লক্ষ্য করো, এটা যদি শর্ত দেওয়া নাও থাকে তাও তোমাদের একটা এরকম যদি অঙ্ক পরীক্ষা আসে তোমরা এভাবে খেয়াল করবে, যেখানে উৎপাদকটা কি আছে সেখান থেকে তোমরা এটা সমান 0 ধরবে। 3x + 1 = 0 দিয়ে x এর মান কত আসে সেই মানটা গ্রহণযোগ্য হবে না, ওই মান ছাড়া যে মানগুলো সেগুলো গ্রহণযোগ্য। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, -2/5 এর চেয়ে বড় অথবা সমান এবং -1/3 এর চেয়ে ছোট, তাহলে সমান হলো। আবার -1/3 এর চেয়ে আমরা বড় নিচ্ছি, -1/3 এর চেয়ে x এর মান বড় এবং -4/15 এর চেয়ে ছোট মান নিচ্ছি। তাহলে দেখা যাচ্ছে -1/3 এই মানটাই শুধু গ্রহণযোগ্য হচ্ছে না। তো শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কগুলো তোমরা, এই ধরনের অঙ্ক অবশ্যই তোমরা অনেকে এই রেজাল্টটাই রাখো তোমরা, তো এটা কিন্তু এভাবে রাখলে কিন্তু ভুল হবে। কাজেই সাবধানতা অবলম্বন করতে হবে এই ধরনের অঙ্ক। তো পরবর্তী অঙ্ক দেখাচ্ছি। পরের অঙ্ক বলছে অসমতাগুলো সমাধান করে সংখ্যা রেখায় দেখাও। এটা কেমন হবে দেখো। চারের এটা 2x + 1 3x + 2 <7। এটা বলা হচ্ছে যে অসমতা প্রকাশ করো এবং সংখ্যা রেখায় দেখাও। সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তো লক্ষ্য করো এটা, তাহলে প্রথমে আমরা চেঞ্জ করব -7 3x + 2 <7 এই আকারে লিখব। তারপর -7 - 2 সবগুলো থেকে আমরা 2 বাদ দিলাম, তাহলে ছোটটা ছোট থেকে বড়টা বড় থাকবে। এটা হলো 5, 3 দিয়ে ভাগ করলে তাহলে এটা নির্ণয়ের সমাধান হবে এটা। তাহলে লিখবে অতএব নির্ণয় সমাধান এটা এবং সমাধান
সেট S দ্বারা সূচিত করবা x belongs to R such that x এটা দিয়ে লক্ষ্য করো। সমাধান সেট বলছো সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে সমাধান সেট আমরা দেখালাম, এটা দেখার ধরনটা শুধু আলাদা। সেট যখন বলছি তখন সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে x টা কি হচ্ছে, সব x টা বাস্তব সংখ্যার সেট। তাহলে এটা x belongs to R such that এভাবে লিখবো, আর এই মানটা এখানে লিখবো। এখন এটা সংখ্যা রেখাটা কেমন হবে সেটা দেখো। সংখ্যা রেখাটা দেখো, এখানে 0 1 -2 -3 -4 এভাবে 1 2 3 4 এটা আমরা সংখ্যা রেখা দেখালাম, ঠিক আছে। এখন -3 কোথায় আছে সেটাকে ইন্ডিকেট করি। এটা -3, এটা আমরা ইন্ডিকেট করলাম। 5/3 কত হচ্ছে? 3 যদি আমরা 5 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করি তাহলে 6 এর কাছাকাছি এটা মান। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1.6 বা 1.7 এরকম হবে। তাহলে এটাকে আমরা 2 এর কাছাকাছি মান ধরতে পারি। 2 এর কাছাকাছি মান একটা বললাম, এটা এটা হলো 5/3 আর এটা -3। এখন এখানে এইটুকু মোটা করে দিতে হবে, ভরাট করে দিতে হবে। মানটা এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ 5/3 যে ছোট মানগুলো এদিকে আছে আর -3 এর বড় মানগুলো এদিকে আছে। তাহলে কি বোঝাচ্ছে? x এর মান -3 এর বড় আর 5/3 এর ছোট। 5/3 এর মান ছোট মানগুলো এদিকে আছে আর বড় মানগুলো এদিকে আছে। কিন্তু এখানে 5/3 সমান নয় এবং -3 এরও সমান নয়, এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট। কাজে এই ঘরটাকে ভরাট করা যাবে না। এর কাছাকাছি মান কিন্তু এটা সমান নয়। আর যদি এখানে ইকুয়াল থাকতো তাহলে আমরা এই বৃত্তটাও ভরাট করে দিতে পারতাম। তো এখানে কয়েকটা লক্ষণীয় বিষয় আছে, 3টা। যদি শুধু ইকুয়াল থাকে তাহলে শুধু এই মানটাই বোঝাবে, শুধু এই মানটাই ভরাট করে দিতে হবে এটা সমান থাকলে। আর যদি লেস দেন থাকে তাহলে এর চেয়ে বড় বা ছোট বোঝাবে, এই ঘরটা ভরাট করা যাবে না। আর যদি লেস দেন অর ইকুয়াল থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ঘরটাও ভরাট করে দিতে হবে, তাহলে ওই মানটাও বোঝাবে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা সামনের দিনে আরো করব। আর আরেকটা অঙ্ক যেটা আমি তোমাদের দেখাতে চাইলাম সেরকম একটা অঙ্ক দেখায় পরবর্তী ক্লাসে আমি আবার এই বাস্তব সংখ্যা নিয়ে আরেকটা ক্লাস নিব। তো যেটা বলছিলাম যে অসমতাগুলো পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করে, এটা একটা নিয়ম দেখে দিচ্ছি, তোমরা বাস্তব করতে পারবে। এটা হলো 5 ই নাম্বার দেখাচ্ছি আমি, এটা অনেক বড় করে আসছে। 5 ই -1 2x - 3 less than 5 বলা হচ্ছে তো এটা পরমাণু আকারে প্রকাশ করো। অসমতা আছে, অসমতাগুলি পরমাণু চিহ্নের সাহায্যে প্রকাশ করো। এই ধরনের অঙ্ক আমি তোমাদের সামনে ক্লাসে আরো প্র্যাকটিস করাবো। সমাধান করা, সমাধান সেট নির্ণয় করে সংখ্যা রেখা দেখানো এবং পরমাণু চিহ্নের অঙ্ক আরো দেখাবো। এখানে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা বাসায় চেষ্টা করবে, আমি একটা করে ধারণা দিচ্ছি। তাহলে এটা লক্ষ্য করে কি করা যায়? এটা প্রথমে আমরা এটা যে কথাটা বলছিলাম, যে আলোচনা করছিলাম যে আমরা রাইট সাইড এবং লেফট সাইডে কি সংখ্যা আছে সেটা বীজগণিতে যোগ করব। বীজগণিতে যোগ এখানে কত হচ্ছে? 5 আর -4 কত? 4 পাচ্ছি। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি। এখন সবগুলো থেকে আমরা 2 বিয়োগ করব অথবা 2 যোগ করব, করে দেখব যে ডান পাশে এবং বাম পাশে একই মান ধনাত্মক ঋণাত্মক আসে কিনা। কথাটা আবার ক্লিয়ার করে বলছি তোমাদের যে প্রথমে বীজগণিতে যোগ করব 5 আর -1। বীজগণিতে যোগ কি দুটো ভিন্ন আছে, এটা পজিটিভ আর নেগেটিভ, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি পাবো? 4 পাবো। 4 কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 পাচ্ছি। এবং 2
কোনো ক্ষেত্রে যোগ করে লাগতে পারে, কোনো ক্ষেত্রে বিয়োগ করে লাগতে পারে। তাহলে এখানে সবগুলো আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে 5 - 2 মানে 3 পাচ্ছি, এখানে -1 - 2 মানে -3 পাচ্ছি, তাহলে একই মান পাচ্ছি ধনাত্মক এবং ঋণাত্মক। হ্যাঁ, তাহলে আমাদের প্রমাণের সুবিধা হবে। এটা -1 - 2 2x - 3 - 2, এখানে 5 - 2 পাচ্ছি। এরপর এখানে পাচ্ছি -3 2x মাইনাস এটা হলো 5, এটা 3। তাহলে দেখো লেফট সাইড রাইট সাইডে একই মান আসছে, তাহলে এটাকে আমরা পাবো 2x - 5, এটাকে মডুলাস 3 লিখতে পারবো। তাহলে এটা পরমাণু আকার প্রকাশ করলো। এই অঙ্কটা আমি একটা অঙ্কের মাধ্যমে পরমাণু থেকে অসমতায় ছিল সেটাতে দেখাতে চাইছিলাম, কিন্তু ওটা এভাবে আসেনি। তো আমরা এখানে এটা বুঝতে পারলাম কি, তাহলে ওই এই সিস্টেম করতে হবে যে রাইট সাইড এবং লেফট সাইডে কি সংখ্যা আছে সেটার বীজগণিতে যোগ করে যা হবে তাকে 2 দিয়ে ভাগ করে আমরা যা পাবো সেটা সবগুলো থেকে যোগ করব অথবা বিয়োগ করব। করলে আমরা দেখবো যে লেফট সাইড এবং রাইট সাইডে একই মান আসবে। এটা তোমরা দেখো আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি এরকম। ফার্স্টে এরকম আছে, দেখো ফার্স্টে এইটা দেখাচ্ছি। এখানে আছে 4 less than x less than 10 আছে। তো এটাকে একটু চিন্তা করো, এখানে দেখো দুটো পজিটিভ আছে, যোগ করলে হচ্ছে কত, 10 আর 4 14, 2 দিয়ে ভাগ করলে 7, সবগুলো থেকে আমরা 7 বাদ দিই, তাহলে কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে বিয়োগ করা লাগবে। 4 - 7 x - 7 10 - 7, তাহলে এখানে পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি -3 x - 7, এখানে 3 পাচ্ছি। দেখো লেফট সাইড রাইট সাইড একই মান, ধনাত্মক বিয়োগ আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো মডুলাস x - 7 < 3। তাহলে এই পাশের অঙ্কগুলো তোমরা 3 4 5 এই তিনটা অনেকগুলো অঙ্ক আছে, তোমরা এটা প্র্যাকটিস করবো। সামনের দিনে আমি এগুলো আলোচনা করব, পাশাপাশি আরো কিছু অঙ্ক ব্যতিক্রম অঙ্ক দেখায় এই অধ্যায়টা শেষ করবো। ছোট অধ্যায়, এখান থেকে 2 মার্কের অ্যান্সার থাকতে পারে, 4 মার্ক নাও থাকতে পারে, থাকলে তো ভালো। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা দিলাম এবং এর আলোকে কিভাবে √3 অম্লত সংখ্যা প্রমাণ করা যায় এবং দুটা মডুলাসের, দুটা বাস্তব সংখ্যার যোগফলের মডুলাস লেস দেন অর ইকুয়াল আলাদাভাবে বাস্তব সংখ্যার মডুলাস করে যোগফলের ছোট হয় সেটা দেখালাম, এবং অসমতাকে পরম মান থেকে কীভাবে অসমতা নির্ণয় করা যায় এবং সেখান থেকে সংখ্যার আগে কীভাবে এটা দেখানো যায়, এগুলো আমি মোটামুটি তোমাদেরকে ধারণা দিলাম। তো এই ধরনের অঙ্ক বেশি আছে, তো তোমরা আশা রাখি বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই অনেক অঙ্ক করতে পারবা তোমরা। তো আবার সামনের দিনে আমি এগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই কাজগুলো প্র্যাকটিস করতে থাকো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।